একই দিনে রাজপথে বিএনপি আওয়ামী লীগ বেগম জিয়াকে আটকে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ। আন্দোলনে দাবি আদায়ের হুঁশিয়ারি, বিচলিত নয় সরকার, সহিংসতা করলেই জবাব। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারি সিদ্ধান্তের সুফল শীঘ্রই বাজারে মিলবে। সংসদে প্রধানমন্ত্রী বললেন, প্রস্তাবিত বাজেটের মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। তিস্তার মতো গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়েও মমতার মনোভাবের করা সমালোচনা খোদ পশ্চিমবঙ্গে। প্রতিবেশী দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। 17 বছর পর টি-20 বিশ্বকাপ শিরোপা জেতায় উৎসবের আমেজ ভারত জুড়ে। নেচে গিয়ে টিম ইন্ডিয়ার জয় উদযাপন করেন দর্শকরা। কলকাতা থেকে আরও জানাচ্ছেন সুব্রত আচার্য। শ্বাসের পর যে তৃপ্তির যে শ্বাস প্রশ্বাস তুলছেন এখন কিন্তু সাধারণ ক্রিকেট ভক্তরা আপনারা জানেন যে আজকের এই খেলার শেষ বলে বলে যখন হার এবং জিতকে একেবারে সংশয়ের কাঠগড়ায় দাঁড় করাচ্ছিল, আমি দেখছিলাম যে আপনি উৎসুক, একেবারেই আপনার চোখে মুখে একটা আতঙ্কের ছাপ দেখা গিয়েছিল। কি মনে হয়? এইরকমই ফাইনাল হওয়া উচিত আমার মনে হয়, তাই না? মানে ওয়ান সাইডেড নয়, যেটা 2000 এই লাস্ট 50-50টা একটা ওয়ান সাইডেড হয়ে গেছিলো। এরকম ফাইনাল টি-20তে আশা করি, এবং এই জন্য রাত 12টা অবধি এত লোক এখানে দাঁড়িয়ে আমরা খেলা দেখছি। সবাই খুব ভালো। রোহিত শর্মা, বিরাট কোহলি, তার সূর্যকুমার যাদব, বুমরা, হার্দিক, রোহিত শর্মা সবাই খুব ভালো খেলেছে। শেষ বলগুলোতে যখন হচ্ছিল জয় প্রায় নিশ্চিতের কাছাকাছি আসছিল, তখন কিরম মনে হচ্ছিল? তখন চোখ আগে একটা কান্না পাচ্ছিল, হেরে যাওয়ার একটা কষ্ট হচ্ছিল, কিন্তু তখন মনে হচ্ছে যে জিততে পারে। এবার ভেতর থেকে একটা আনন্দ আছে যে 17 বছর পর টি-20 ওয়ার্ল্ড কাপ পাবো। কনফিডেন্ট কমেনি, আসলে ইন্ডিয়া খুব ফেভারিট টিম, তো মনটা খারাপ হচ্ছিল, ওটাই আর কিছু না। We are the world champions! We are the world champions! একদম উচ্ছ্বসিত, বাঁধ ভাঙা উচ্ছ্বসিত এবং টান টান উত্তেজনার মধ্য দিয়ে খেলা শেষ হয়েছে। অনেকে বলছেন যে টি-20 ম্যাচ কিন্তু এরকমই হতে হয়। জানেন, 17 বছরের যে খরা, সেই খরা কেটে গিয়েছে। বিশ্বকাপের যে প্রত্যাশিত চ্যাম্পিয়নশিপ ট্রফি, সেই ট্রফি কিন্তু ভারতের ঘরে। এই অর্জন নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেট এবং ভারতীয় ক্রিকেট ভক্তদের, বিশেষ করে এই ভারতের সাধারণ 140 কোটি ভারতীয়দের কাছে কিন্তু এটা কিন্তু একটা বাড়তি মাইলেজ দেবে বলে মনে করা হচ্ছে। 22 গজের এই ম্যাচ, অনিশ্চয়তার ম্যাচ, আপনি টান উত্তেজনা। যখন 177-এর টার্গেট বেঁধে দেওয়া হয়েছিল, তখন অনেকেই মনে হচ্ছিল যে এই টার্গেটটা খুবই ক্ষীণ এবং এই টার্গেটটা ওভারকাম করতে পারবে সাউথ আফ্রিকার মতো দল। কিন্তু শেষে দেখা গিয়েছে যে প্রথমেই যে ধাক্কা, উইকেট পরপর দুটো উইকেট পড়ার পরে কিন্তু খেলার যে চাকা, সেটি কিন্তু ভারতের দিকে ঘুরে আসে এবং শেষ মুহূর্তে যা দেখা গিয়েছে একদম টান উত্তেজনার মধ্য দিয়ে কিন্তু বিশ্বকাপে টি-20 ওয়ার্ল্ড কাপের ট্রফিটা কিন্তু ইন্ডিয়ার ঘরে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। পার্শ্ববর্তী দেশ ভারতের বিশ্বকাপ জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের অনেক সমর্থক। জসপ্রীত বুমরাকে প্রশংসায় ভাসিয়েছেন সমর্থকেরা। এছাড়া বিরাট কোহলির পারফরমেন্সে ভারত মোমেন্টাম পেয়েছে বলে মনে করেন তারা। অন্যদিকে জয়ের সম্ভাবনা জাগিয়েও দক্ষিণ আফ্রিকা হারায় হতাশ ভক্তরা। হেনরিক ক্লাসেন যে ব্যাটিংটা করেছে, বিস্ট, ওই ইনিংসের মনে হচ্ছিল ম্যাচটা বেরিয়ে যাচ্ছে। তারপরে ক্লাসেনের উইকেটের পরে আর জসপ্রীত বুমরার একটা ওভার, ইন্ডিয়া ইন। অনেক টেনশনে ছিলাম, ভাবতেই পারছি না যে এইভাবে কামব্যাক হবে। যদি নার্ভ ধরে রাখতে পারতো সাউথ আফ্রিকা হয়তো জিতে যেত, বাট তারাও চ্যাম্পিয়নের মতোই খেলেছে এবং তাদের প্রতি যে সাপোর্ট সেটা সবসময় থাকবে। আমি বিগ ফ্যান অফ বিরাট কোহলি, সো ওনার পারফরমেন্স প্লাস এটা মেবি তার লাস্ট ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ, মেবি, আই ডোন্ট নো, যে ওয়ার্ল্ড কাপ জিততে পারছে, ইটস অ্যামেজিং। অন্য প্রসঙ্গ, যথাসময়ে মাঠে নামতে পারেনি বলেই গত 15 বছরে কোনো আন্দোলনের ফসল ঘরে তুলতে পারেনি বিএনপি। এমন বিস্ফোরক মন্তব্য করে দলটির নেতা মির্জা আব্বাস বলেছেন, এবার দাবি আদায়ে কঠোর আন্দোলনে যাবেন তারা। অন্যদিকে বিএনপি মহাসচিবের হুঁশিয়ারি, বেগম জিয়ার মুক্তি না দিলে সরকারকে যে কোনো পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। রাজধানী নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে সমাবেশে হুঁশিয়ারি দেন দলটির শীর্ষ নেতারা।
স্লোগানে দলীয় নেত্রীর মুক্তির দাবি, ব্যানার প্লাকার্ডে প্রতিবাদ। নয়াপল্টনের জমায়েত বিএনপির হাজারো নেতাকর্মীর। বিকেলে সমাবেশ, কিন্তু সকালের পর থেকেই নগরীর বিভিন্ন স্থান থেকে জড়ো হতে থাকেন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মেঘলা আকাশ আর গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে শুরু হয় বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপির সমাবেশের কার্যক্রম। দলটির নেতারা অভিযোগ করেন, বেগম জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে তাকে সরকার কারারুদ্ধ করে রেখেছে। যেখানে অন্যায় আইনে পরিণত হয় সেখানে প্রতিরোধ অনিবার্য। পারবেন প্রতিরোধ করতে? গত 15 বছরে নিজেদের আন্দোলনের ব্যর্থতার জন্য আত্মসমালোচনা করে মির্জা আব্বাস বলেন, কোনো আপোষ নয়, যে কোনো মূল্যে বেগম জিয়াকে মুক্ত করা হবে। আমরা 15টা বছর আন্দোলন করেছি, আন্দোলনের কোনো ফল আমরা ঘরে আনতে পারি নাই। যথাসময়ে আমরা মাঠে থাকি না। 28 তারিখে যে আন্দোলন আমরা করেছিলাম, সেই 28 তারিখে কিন্তু ফলাফল চূড়ান্ত হয়ে যেত। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল হুঁশিয়ারি করেন, বেগম জিয়াকে মুক্তি না দিলে সরকারকে যে কোনো পরিণতি ভোগ করতে হবে। কত রকমের সব কৌশল বের করে, নতুন নতুন কৌশল। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। এই দেশের মানুষ কখনো এই দেশনেত্রীকে এভাবে অন্যায়ভাবে তাকে কারাগারে বন্দী অবস্থায় তাকে চলে যেতে দেবে না। বেগম জিয়ার মুক্তি ও সরকার পতনের মধ্য দিয়েই আন্দোলনের ইতি টানার কথাও জানান দলটির নেতারা। সরকার পতনের এক দফা দাবিতে নির্বাচনের আগে ব্যাপক আন্দোলন করে এসেছিল বিএনপি। নির্বাচনের ঠিক 6 মাস পর আবারও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে রাজপথে এই দলটি। তারা বলছেন, সরকারের পতন এবং বেগম জিয়ার স্থায়ী মুক্তি না হওয়া পর্যন্ত রাজপথেই আন্দোলন চালিয়ে যাবেন তারা। নয়াপল্টনে বিএনপির সমাবেশ থেকে আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির মুখে যত বেশ আন্দোলনে তত জোর নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আন্দোলনের নামে সহিংসতা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শনিবার বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় অংশ নেন দলের শীর্ষ নেতারা। বলেন, আদালতে না গিয়ে বেগম জিয়ার মুক্তির আন্দোলন রাজনৈতিক ফায়দা লোটার ষড়যন্ত্র। বেগম জিয়ার মুক্তির দাবিতে বিএনপি যখন সমাবেশ করছে, একই সময়ে মহানগর দক্ষিণের আয়োজনে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের 75 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা করে আওয়ামী লীগ। শনিবার দুপুরের পর থেকেই মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেত হন নেতাকর্মীরা। যোগ দেন দলের কেন্দ্রীয় নেতারা। এ সময়ে বিএনপি চেয়ারপারসনের মুক্তির নামে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। হুঁশিয়ার করেন, আন্দোলনের নামে সহিংসতা করলে দাঁত ভাঙা জবাব দেয়ার। আন্দোলনের হুমকি দেবেন না, আন্দোলন করে কোনো লাভ হবে না। পরিষ্কার বলতে চাই, আবার যদি সন্ত্রাসের পথে হাঁটেন, আন্দোলনের নামে যদি বিভীষিকাময় অবস্থার সৃষ্টি করেন, আপনাদের দাঁত ভাঙা জবাব আমরা দেব। আপনারা খালেদার মুক্তি চান না, আপনারা খালেদাকে জেলখানায় রেখে তাদেরকে প্রতিষ্ঠা করতে চান। একে কোনো রাজনৈতিক আদর্শ নাই। বাংলাদেশের ইতিহাসকে যদি ধরে রাখতে হয়, তাহলে আওয়ামী লীগের পতাকা দলের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক বিএনপিকে দুর্নীতিবাজ দল আখ্যা দিয়ে বলেন, তারেক রহমান হাজার হাজার কোটি টাকা লুটপাট করে লন্ডনে আরামায়েশ করছেন, তাই বিএনপি নেতাদের মুখে দুর্নীতি বিরোধী কথা মানায় না। দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা আবারও জানান ওবায়দুল কাদের। বিএনপি নেতাদের আন্দোলনে তত জোর নেই, মুখের বিষ যত জোর। বিএনপিতে এখন আতঙ্কের নাম তারেক রহমান। বাড়াবাড়ি করবেন না, ক্ষমতার দাপট কেউ দেখাবেন না, কাউকে ক্ষমা করা হবে না। আন্দোলনের নামে বিরোধীদের সহিংসতা ঠেকাতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সাধারণ সম্পাদক। একই সঙ্গে তাদেরকে দুর্নীতি বিরোধী শপথ নেয়ার নির্দেশ দেন। করেন আন্দোলন, তবে আন্দোলনে সহিংসতার উপাদান যুক্ত হলে খবর আছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।
প্রস্তাবিত বাজেটের মাধ্যমে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু আওয়ামী লীগ নয়, সব শাসনামলেই কালো টাকা সাদা করা হয়েছে। শনিবার বিকালে 2024-25 অর্থ বছরের বাজেট অধিবেশনের সমাপনী সেশনে বক্তব্য রাখেন সংসদ নেতা। বলেন, খেলাপি ঋণের হার আগের চেয়ে কমেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারি সিদ্ধান্তের সুফল শীঘ্রই বাজারে মিলবে। মাননীয় স্পিকার, চ্যালেঞ্জ নেওয়াটাই তো আমাদের কাজ। আমরা তো চ্যালেঞ্জ নিয়েই চলতে চাই এবং চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যাচ্ছি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবার আমরা যে সকল পদক্ষেপ নিয়েছি, আমরা মনে করি যে খুব শীঘ্রই বাজারে তার প্রভাব পড়বে এবং আমরা আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী আমরা হ্রাস করতে পারবো। এই অতিবারী যুদ্ধ সবকিছু মোকাবেলা করেই কিন্তু আমরা সামনের দিকে এগোচ্ছি। আর কালো টাকার সাথে, এটা কালো টাকার সাথে না, আয়কর দিয়ে মূল জনগোষ্ঠীতে যাতে ফিরে আসে আর এই ধরনের কর্মকাণ্ড যাতে না করে, সেই জন্যই এই মাঝে মাঝে এই ধরনের সুযোগ দেওয়া হয়। এই ধরনের সুযোগ খালেদা জিয়া নিয়েছিল, ডক্টর কামাল হোসেন নিয়েছিল এবং আরও অনেকেই নিয়েছিল। এমনকি বিএনপি সাইফুর রহমানও করেছে, এরশাদ সাহেবও বোধহয় করেছিলেন। আমার মনে হয় একটু খোঁজ নিতে হবে। এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ আবার এক ধাপ এগিয়ে যাবে। জাতীয় সংসদে পাশ হলো অর্থ বিল। রোববার পাশ হচ্ছে 2024-25 অর্থ বছরের বাজেট। নতুন এই বাজেট কার্যকর হবে 1 জুলাই থেকে। শনিবার বিকেলে সংসদে অর্থ বিল উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ সময় অর্থমন্ত্রী বলেন, 2024-25 অর্থ বছরের বাজেট এমন সময় দেয়া হচ্ছে যখন বর্তমানে বৈশ্বিক নানা সংকটের কারণে অন্যান্য দেশের মতো বাংলাদেশও নানাবিধি চ্যালেঞ্জ মোকাবেলা করছে। এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ অর্থনৈতিক স্থিতিশীলতায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে, জানান অর্থমন্ত্রী। আমরা যথাযথ গুরুত্ব সহায়তায় পেনশনের সুবিধা গ্রহণ করতে পারবে এবং 2041 সালে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে মুদ্রানীতিতে ইতিমধ্যে সংকোচনমূলক নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নীতি সুদ হার রেপো উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়ে 8.5% উন্নীত করা হয়েছে এবং ব্যাংক সুদের হার সম্পূর্ণরূপে বাজার ভিত্তিক করা হয়েছে। রপ্তানি উৎসাহিতকরণ এবং প্রবাস আয়ে গতি সঞ্চারের মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির লক্ষ্যে ডলারের বিনিময় হারের ক্ষেত্রে রোলিং পেগ পদ্ধতি প্রবর্তন করা হয়েছে। অর্থ বছর শেষ হওয়ার একদিন আগে 6টি প্রস্তাবনায় প্রায় 3,000 কোটি টাকার ব্যয় বৃদ্ধির অনুমোদন দিল সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক। এতে পদ্মা সেতু প্রকল্পের ব্যয় বাড়ানো হয় 250 কোটি টাকা। এছাড়া রয়েছে সিলেট তামাবিল মহাসড়কে 2টি প্যাকেজ, সার ও ভোজ্য তেল কেনাকাটা ব্যয়। বৈঠক শেষে এ তথ্য জানায় মন্ত্রিপরিষদ বিভাগ। একদিন পরেই 2024-25 নতুন অর্থ বছর। হিসেব নিকেশের পালা বদলে যখন ব্যস্ত সরকার সহ বিভিন্ন দফতর, তখন চলতি অর্থ বছরের কিছু চুক্তির বাস্তবায়ন, কেনাকাটা ও মেগা প্রকল্প, পদ্মা সেতুর অতিরিক্ত ব্যয়ের প্রস্তাব পাশে আড়মোড়া ভেঙে ছুটির দিনে সরগরম মন্ত্রিপরিষদ বিভাগ। অর্থবছর শেষ হওয়ার একদিন আগে, তাও আবার শনিবার, জরুরিভাবেই সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ আয়োজন। অংশ নেন সরকারের 5 মন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী সহ বেশ কয়েকজন সচিব। এতে পদ্মা সেতু প্রকল্পে নদী শাসনের জন্য অতিরিক্ত ব্যয় প্রায় 250 কোটি টাকা পাশের প্রস্তাব দেওয়া হয়। এছাড়া সিলেট তামাবিল মহাসড়কের প্যাকেজ 1 ও 3 এর কেনাকাটার জন্য প্রায় 2000 কোটি টাকা, আবুধাবি থেকে 30 মেট্রিক টন ইউরিয়া সার ও স্থানীয়ভাবে 3 কোটি 20 লিটার সয়াবিন ও রাইস ব্র্যান তেল কিনতে প্রায় 500 কোটি টাকার মোট 6টি ব্যয়ের প্রস্তাব পাশ করে মন্ত্রিসভা ক্রয় সংক্রান্ত কমিটি। নদী শাসন কাজটা করছিল সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেড। ঠিকাদার তাকে কিছু অতিরিক্ত কাজ করতে হয়েছে। মূল চুক্তি মূল্য ছিল 8,707 কোটি 81,41,446 টাকা। সংশোধিত চুক্তি মূল্য দাঁড়িয়েছে 9,834 কোটি 77,45,349 টাকা। শনিবার কেন এই বৈঠক তা জানতে চাইলে সমন্বয় সংস্কার সচিব জানান, নতুন বাজেট চলে আসা ও চুক্তি বাস্তবায়ন করতেই ছুটির দিনে এ সভা। নেক্সট মিটিং হতে একটু সময় লাগতে পারে, ফলে এই কয়েকটা কারণে। আবার একই সাথে যে আমাদের এই সয়াবিন তেল এবং বিশেষ করে সয়াবিন তেল, যেটা আমাদের সবাইকে যাদেরকে দেওয়া হচ্ছে, দরিদ্র জনগোষ্ঠীকে দেওয়া হচ্ছে, এইগুলির কারণেই আমাদের
দ্রুততম সময় মিটিংয়ে ডাকতে হয়েছে। পদ্মা সেতু প্রকল্পের ব্যয় বাড়লেও কাজ শেষ হওয়ার মেয়াদ আর বাড়ছে না বলেও জানায় মন্ত্রিপরিষদ বিভাগ। অনেকগুলি বিষয়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। তিস্তার মতো গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোভাবের করা সমালোচনা শুরু হয়েছে খোদ তার নিজের রাজ্য জুড়ে। তৃণমূল নেত্রীর এমন মনোভাবে প্রতিবেশী দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কাও করছেন মমতার রাজ্যের বর্ষিয়ান সাংবাদিকরা। সুব্রত আচার্যের আরও একটি রিপোর্ট। 2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের সফর সঙ্গী হিসেবে নাম ঘোষণার পর বাংলাদেশ সফর বাতিল করেছিলেন সদ্য পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসা তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফর বাতিলের কারণ তিস্তা চুক্তিতে তার সায় না থাকা। 2011 সাল থেকে 2024 গেল 13 বছর ধরে তিস্তা চুক্তি আলোর মুখ দেখেনি। বাংলাদেশের অধিকার থাকলেও সেই পানির ন্যায্য ভাগও পায়নি ভাটির দেশের লাখ লাখ মানুষ। তিস্তায় বাগড়া দেওয়ার পর এবার পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধানের নজর গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়নের দিকেও। লোকসভা ভোটের সময় মুর্শিদাবাদের প্রচারে গিয়ে ফারাক্কার ব্যারেজ লাগোয়া মানুষকে আন্দোলনে নামার পরামর্শ দিয়েছিলেন মমতা। আর এবার দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের পর সরাসরি তিস্তা গঙ্গা চুক্তি নিয়ে রণংদেহী রাজ্যটির মুখ্যমন্ত্রী। এতেই মারাত্মক প্রতিক্রিয়া দেখাচ্ছেন দুই দেশের সম্পর্ক নিয়ে যারা কাজ করেন সেই বিশ্লেষকরা। মমতা নিজে মনে করছেন যে তিনি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী নন, তিনি একজন প্রধানমন্ত্রী। এই যে তার নিজের চিন্তাভাবনাটা দুই দেশের সম্পর্ক দিনের পর ক্ষতি করে দিচ্ছে। বর্ষিয়ান এই সাংবাদিক 2011 সালে তিস্তা চুক্তি ভেস্তে যাওয়ার পেছনে মমতার অবস্থানের করা সমালোচনাও করেন। তিস্তা চুক্তি যাতে মমতার মনমোহন সিংয়ের সঙ্গে ঢাকায় যায় সেই আলোচনার জন্য তৎকালীন ভারত সরকারের নিরাপত্তা উপদেষ্টা প্রধানমন্ত্রী শিবশঙ্কর মেনন, হুইজ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন, শিবশঙ্কর মেনন 3 বার কলকাতায় আসে ভারত সরকারের ইরিগেশন সচিবকে সঙ্গে নিয়ে তাকে বোঝাবার চেষ্টা করে। বিশ্লেষকরা বলছেন বিজেপির সঙ্গে নেতিবাচক সম্পর্কের কারণেই গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়নের সিদ্ধান্তের বিরুদ্ধে মমতার কঠোর এই অবস্থান। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। দেশের স্বার্থে ভারতের সঙ্গে কানেক্টিভিটি নিয়ে সমঝোতা সই হলেও বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শনিবার সকালে চট্টগ্রামের স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় যোগ দিয়ে কথা বলেন তিনি। এ সময় বিএনপি নেতারা অশিক্ষিতদের মতো কথা বলছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। বিএনপি নেতারা তো শিক্ষিত মানুষ এখন অশিক্ষিতের মতো কেন কথা বলছেন সেটি আমার বোধগম্য নয়। চুক্তি আর সমঝোতা স্মারকের মধ্যে কেন পার্থক্য বুঝতে পারছেন না সেটি আমার বোধগম্য নয়। সমস্ত সমঝোতা স্মারক দেশের স্বার্থেই করা হয়েছে এবং সেই কানেক্টিভিটির সাথে আমরা নেপাল এবং ভুটানকেও যুক্ত করতে চাই। এটি এই অঞ্চলের মানুষের উন্নয়নের স্বার্থে, অর্থনৈতিক সমৃদ্ধির স্বার্থেই আমরা এটা করতে চাই, কিন্তু বিএনপি সেটি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। রোববার থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার 9টি সাধারণ মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে পরীক্ষার্থী 14,50,790 জন। বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড, সিলেট বিভাগের মাদ্রাসা ও কারিগরি বোর্ড ছাড়া সাধারণ 8টি বোর্ডের পরীক্ষা প্রকাশিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। সিলেটের পরীক্ষা 9 জুলাই থেকে শুরু হবে। এবারেও পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে পরীক্ষা। গত বছরের তুলনায় এবারে পরীক্ষার্থী বেড়েছে 91,000-এর বেশি। মোট 2,725টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান 9,463টি। এদের মধ্যে কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জামাদি, বসানো হয়েছে আসন বিন্যাস। শিক্ষাবর্ষ শেষ হতে চললেও মাধ্যমিকের নতুন কারিকুলামের মূল্যায়ন প্রক্রিয়াই চূড়ান্ত হয়নি। 7টি স্কেলে শিক্ষার্থীদের মূল্যায়নের প্রস্তাব চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছে কারিকুলাম বোর্ড। একে সিদ্ধান্তহীনতার বহিঃপ্রকাশ আখ্যা দিয়ে 7 স্কেলে মূল্যায়ন পদ্ধতি আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন শিক্ষা বিশ্লেষকেরা। শাকির আহমেদের রিপোর্ট।
চলতি বছর মাধ্যমিক পর্যায়ের নবম শ্রেণী পর্যন্ত চলছে নতুন কারিকুলাম। তবে গত বছর থেকেই অভিভাবক সহ নানা অংশীজনের প্রতিক্রিয়ার প্রেক্ষিতে মূল্যায়ন পদ্ধতি ঢেলে সাজাতে কাজ শুরু করে শিক্ষা মন্ত্রণালয়। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি বিষয়ে 5 ঘন্টার মূল্যায়ন হবে। মূল্যায়নের 65% হবে লিখিতভাবে, আর শেখনকালীন মূল্যায়ন হবে 35%। প্রারম্ভিক থেকে শুরু করে বিকাশমান, অনুসন্ধানী, সক্রিয়, অগ্রগামী, অর্জনমুখী ও অনন্য এই 7টি স্তরে মূল্যায়নের প্রস্তাবনা দেওয়া হয়েছে, যেখানে প্রারম্ভিক পর্যায়ে পারদর্শিতার সর্বনিম্ন স্তর আর অনন্য হলো সর্বোচ্চ স্তর। প্রত্যেকটারই একটা ইকুয়াল ইন্টারভেল আছে, মানে সম দূরত্বে অবস্থান করছে এই 7টা লেভেলের প্রত্যেকটা। এছাড়া একটি শ্রেণীতে 2টি বিষয়ে কাঙ্ক্ষিত পারদর্শিতা ও দক্ষতা প্রদর্শনে ব্যর্থ হলে শর্ত সাপেক্ষে পরবর্তী শ্রেণীতে উন্নীত হওয়া যাবে। তাকে যে 2টা বিষয়ের জন্য আমরা বলছি যে রিপিট করব, সেটা কিন্তু শিক্ষণকালীন মূল্যায়নের জন্য নয়। একাদশ শ্রেণীর ক্লাসে করবে, একাদশ শ্রেণীর পড়ায় পড়বে, শুধু সামষ্টিক মূল্যায়ন পরবর্তী বছরে যেটা হবে সেখানে গিয়ে সে ওই 2টো বিষয়ে পরীক্ষা দিতে হবে। তবে চলতি শিক্ষাবর্ষের প্রথম 6 মাস পার হয়ে গেলেও এখনো মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করতে না পারাকে দুর্বলতা বলছেন শিক্ষাবিদরা। আন্তর্জাতিক বিশ্বের সাথে তাদের যে মূল্যায়ন পদ্ধতি আছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজড অনেক টেস্ট আছে, সেগুলোর সাথে আমাদের এটা সামঞ্জস্যপূর্ণ না। আমি মনে করি এগুলো সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। তবে আন্তর্জাতিক পরিমণ্ডলের সঙ্গে সঙ্গতি রেখে নতুন কারিকুলামের সব দিক সাজানো হয়েছে বলে দাবি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ফর্ম পূরণে টাকা নেওয়ার পরও ঠাকুরগাঁওয়ে 36 এইচএসসি শিক্ষার্থী এখনও পাননি প্রবেশপত্র। অনিশ্চিত হয়ে পড়েছে তাদের পরীক্ষায় অংশগ্রহণ। ফিল আপের জন্য আমাদের কলেজের স্টাফ সাবু ভাইকে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে আছে, ওনাকে ফর্ম ফিল আপের জন্য 2500 টাকা দিয়েছিলাম। আজকে 3 দিন থেকেও আমাকে ঘোরাচ্ছে, কিন্তু কার্ড আর দিচ্ছে না। কলেজে আসি দেখছি, ফোন দিছি, এখন ফোন ধরতেছে না। জিবি কমিটির সভাপতির সঙ্গে কথা হলো আমাদের, তিনি অবশ্যই একটা পদক্ষেপ নিতে হলো, তার কঠোর পদক্ষেপ তার বিরুদ্ধে। তবে এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ফর্ম পূরণ কমিটির আহ্বায়ক। আমার মাথাটাতে বলে দিই, না আপনি যেহেতু পরীক্ষা আহ্বায়ক, আপনার তো দায়িত্ব আছে, আপনার দায়িত্ব আছে না। আর বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেন অধ্যক্ষ। এই বিষয়ে বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা বিক্ষোভ করছিলেন তাদেরকে আমরা আশ্বস্ত করি এবং তাদেরকে আশ্বস্ত করে আমরা শিক্ষা বোর্ডগুলোতে কথা বলি। জিনিসটা সমাধানের পথে আমরা দিনাজপুর শিক্ষা বোর্ডে পাঠাইছি, 11 জনের তালিকা নিয়ে, ওখানে সম্ভবত ফর্ম ফিল আপ হয়ে গেছে। কারিগরি বোর্ডের সাথে যোগাযোগ রাখছি, ওখানে আমরা তালিকা পাঠাচ্ছি, সম্ভবত ওটা ফর্ম ফিল আপ হয়ে যাবে। কলেজ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী চলতি বছর রুহিয়া ডিগ্রি কলেজ থেকে কারিগরিতে 283 ও জেনারেলে 179 জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেবে। সময় সংবাদ, ঠাকুরগাঁও। 1 ঘন্টা বৃষ্টিতে প্রধান সড়কে হাঁটু পানি, আবার সেই পানিতে মিশছে ডাস্টবিন আর সুয়ারেজ লাইনের ময়লা। শনিবার সকালের এক পশলা বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েন মিরপুরের বাসিন্দারা। পানিতে ভাসছে রাজধানী মিরপুরের কাজীপাড়ার প্রধান সড়ক। মাথার ওপরে চকচকে আধুনিক বাহন মেট্রো রেল থাকলেও ঠিক তার নিচে উল্টো চিত্র। 1 ঘন্টার বৃষ্টিতেই প্রধান সড়কের প্রায় পুরোটাই গেছে তলিয়ে। শুধু তাই নয়, রাস্তার ওপরেই স্তূপ করে রাখা ডাস্টবিনের ময়লা মিলে মিশে একাকার। আছে সুয়ারেজ লাইনের ময়লাও। প্রধান সড়ক ডুবে যাওয়ায় যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটে। নাগরিকের ন্যূনতম হাঁটার অধিকারও কেড়ে নিয়েছে ময়লা আর দুর্গন্ধযুক্ত পানিতে ডুবে থাকা ফুটপাত। 1-2 দিন নয়, বাসিন্দাদের অভিযোগ বছরের পর বছর চলছে এমন দুর্ভোগের চিত্র। তাও যেন দেখার কেউ নেই। এটা ঢাকা না, এটা ক্ষেত, আমরা খেতে করতে আছি। ময়লা পানি কিভাবে থাকে, যদি কাজ ঠিকঠাক মতো করতো। এখানে পানি জমে, এখানে ময়লা আবর্জনা ফেলে রাখে। ময়লা পানিতে চলাচলে সবচেয়ে বিপাকে পড়ে স্কুলগামী শিক্ষার্থী আর অভিভাবকরা। বাচ্চাদের স্কুল আছে, বাচ্চাদের কলেজ আছে, আসা যাওয়া করতে হয় পানি উঠবে। অ্যালার্জি এই যে চুলকানি, এই যে এগুলি যে গোটা গাড়া বেশি বাচ্চা হয়, পায়ে তো অবশ্যই গা হয়। এখন কি করার, এখন তো চলতে হবে। বৃষ্টি এলেই জলাবদ্ধতায় দুর্ভোগ হলেও সিটি কর্পোরেশন যেন দেখেও দেখে না, এমনটাই অভিযোগ বাসিন্দাদের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। বান্দরবানের নাইখাছড়িতে ছড়ায় কাজ করার সময় পাহাড় ধসে একজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, শনিবার দুপুরে সদর ইউনিয়নের ফুলতলি এলাকায় বাড়ির পাশের পাহাড়ি ছড়ায় কাজ করছিলেন আবু বক্কর।
হঠাৎ পাহাড় ধসে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয়রা তার লাশ উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। গত কয়েকদিন ধরে পাহাড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকায় মাটি নরম হয়ে যাওয়ায় বিভিন্ন সময় নামছে ধস। এতে ঝুঁকিতে রয়েছেন পাদদেশে বসবাসকারী বাসিন্দারা। বিশ বছর ধরে দখল হওয়া মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালে গড়ে ওঠা সাদিক অ্যাগ্রো সহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে উত্তর সিটি কর্পোরেশন। একই সঙ্গে খাল খনন করে চালু করা হচ্ছে পানি প্রবাহ। উদ্ধার কাজ শেষে খালের চারদিকে গড়ে তোলা হবে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে। মোহাম্মদপুরের আলোচিত সাদিক অ্যাগ্রোতে তৃতীয় দিনের মতো অভিযান চালানো হলে এভাবেই তড়িঘড়ি করে বের করা হয় খামারটির গবাদি পশু। রামচন্দ্রপুর খাল দখল করে গড়ে ওঠা স্থাপনা থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয় পশুগুলোকে। শনিবার এসকেভেটর দিয়ে ভেঙে ফেলা হয় খামারের অবশিষ্ট অংশ। প্রায় ২০ বছর ধরে খালে মাটি ভরাট করে গড়ে তোলা বিভিন্ন বসতি ছেড়ে চলে যেতে হয় স্থানীয়দের। তবে উচ্ছেদ করা জমিকে ব্যক্তি মালিকানা বলে দাবি তাদের। ১৬ বছর ধরে বাসায় কাজ করা খায়, ভিক্ষা খুঁজা খায়, টুকায় খায়। খালের জায়গায় বাড়ি করছেন? আমাদের এই হাউজিং তো জায়গা দিচ্ছে। ডাল ভাত রান্না খাওয়ার জন্য তো আমাকে কিছু আন্ডি পাতিল ছিল না, কিন্তু ওগুলো আমাকে সরাইতে দেয়নি। এটা কিন্তু অরিজিনাল খালা জায়গা না, এটা এদিকে মালিকানা জায়গা আছে। উচ্ছেদের পাশাপাশি খালের মাটি অপসারণ সহ চালানো হয় খনন কার্যক্রম। সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও স্থানীয় কাউন্সিলর জানান, খালের জায়গায় কোনো স্থাপনা রাখবেন না তারা। জমি উদ্ধার শেষে পানি প্রবাহের পাশাপাশি সৌন্দর্য বর্ধন করা হবে খালটির। এখানে যেখানে আমাদের খাল উদ্ধার হচ্ছে সেখানে সব জায়গায় ওয়াকওয়ে হয়ে যাচ্ছে। যদি জায়গায় স্পেস পাই, মেয়র মহোদয়ের নির্দেশ অনুযায়ী ওয়াকওয়ের সাথে বাইসাইকেল ওয়ে আমরা বিদেশের মতন করে দেব এবং অলরেডি কাজ শুরু হয়েছে। সবকিছুই ভেঙে দেওয়া হবে, সবকিছুই হচ্ছে সিটি কর্পোরেশন। এই বিষয়ে খালের বিষয়ে জিরো টলারেন্স। মাননীয় মেয়র মহোদয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন খালের বিষয়ে জিরো টলারেন্স। উনি কারো তদবির, কারো হুমকি ধামকিতে উনি ভয় পান না। নগর কর্তৃপক্ষ জানায়, মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালে উচ্ছেদ অভিযান চালিয়ে উদ্ধার করা হয় প্রায় ২০ বিঘা জমি। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বছরে শত কোটি টাকা খরচ আর ভ্রাম্যমাণ আদালতের জেল জরিমানার পরও মশক নিয়ন্ত্রণে ব্যর্থ সিটি কর্পোরেশন। কীটনাশকের মান নিয়ে প্রশ্ন রাজধানীবাসীর। তবে কীটতত্ত্ববিদরা বলছেন, বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে প্রয়োগ না করায় মিলছে না ফল। রাশিদ বাপের রিপোর্ট। শত্রু পুরনো সময়ের হিসেবে অন্তত ২৪ বছরের বৈরিতা। দীর্ঘ এই সময় ধরে চলছে দমনের নানা কার্যক্রম। প্রতিপক্ষের শত্রুর অবস্থান, বংশবৃদ্ধি প্রক্রিয়া, প্রজননের স্থল কারোই অজানা নয়। তবু প্রতি বছর তার আক্রমণে ধরাশায়ী হতে হচ্ছে বহু মানুষকে। শুধু শহরই নয়, ঘাতক ছড়িয়ে পড়েছে প্রত্যন্ত গ্রামীণ জনপদেও। ডেঙ্গু নামক শত্রু বিনাশে প্রথমে হাতিয়ার হিসেবে সামনে আসে কীটনাশক। দিনের পর দিন একই কীটনাশক ব্যবহার নিয়ে প্রশ্ন ওঠায় তা পরিবর্তন করা হয়। আসে পরিবেশ বান্ধব বিটিআই। শুধু তাই নয়, সচেতনতা ও মশক নিয়ন্ত্রণে তৎপরতা বাড়াতে একই সঙ্গে চলে ভ্রাম্যমাণ আদালতও। করা হয় জেল জরিমানা। কিন্তু কিছুতেই যেন মশার সঙ্গে পেরে ওঠা দায়। এতবারই মশার কারণে আমরা ঘুম পাড়তে পারি না। ওষুধ কোনো কাজে লাগে না। আমাদের সেবাটা সিটি কর্পোরেশনের উচিত পরিপূর্ণভাবে আমাদেরকে দেওয়া। মশক নিয়ন্ত্রণে সবশেষ অর্থ বছরে ঢাকার ২ সিটি কর্পোরেশনের বাজেট ছিল ১৫২ কোটি ৮৫ লাখ টাকা। গত ১২ বছরে মশা মারার এই আয়োজনে খরচ হয়েছে ১,২০০ কোটি টাকা। এত কিছুর পরেও মশা নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য না আসার পেছনে কীটনাশক প্রয়োগ পদ্ধতির গলদকে দায়ী করছেন কীটতত্ত্ববিদরা। তবে সর্বোচ্চ নিয়মনীতি অনুসরণ করে কীটনাশক প্রয়োগের দাবি নগর কর্তৃপক্ষের। প্রয়োগ বিধি যদি বৈজ্ঞানিকভাবে না হয়, তাহলে আমরা মশাকে দুর্বল বা মারার পরিবর্তে মশাকে শক্তিশালী করে ফেলছি। যে ওষুধটা প্রয়োগ করছে সেই প্রয়োগ বিধি ঠিক আছে কিনা আমাদের এন্টোমোলজিস্টরা সেটা সকাল বিকাল মনিটর করছে। মশক নিধন এককভাবে বিশেষ কোনো সংস্থার কাজ নয়, প্রয়োজন জনসম্পৃক্ততা। একটা সময় ডেঙ্গুকে শুধুমাত্র বর্ষাকালীন আপদ মনে করা হলেও এখন পাল্টে গেছে পরিস্থিতি। সারা বছরই কম বেশি মিলছে ডেঙ্গু রোগী। আর বর্ষাকালে ডেঙ্গুর প্রাদুর্ভাব যে বাড়ে সেটি কারোই অজানা নয়। আর এই সময়ে যেখানে সেখানে পানির পাত্র ফেলে রেখে এডিসকে বংশবিস্তারের সুযোগ করে দেয়া মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের বে টার্মিনাল গভীর সমুদ্র বন্দর উন্নয়নে বাংলাদেশকে $৬৫ কোটি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক জানায়, গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বিনিয়োগ সহায়তার জন্য এই অনুমোদন দেয় সংস্থাটির বোর্ড অব এক্সিকিউটিভ ডিরেক্টরস। এটি বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্য প্রতিযোগিতার উন্নতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। পাশাপাশি বন্দরের কর্মক্ষমতা বৃদ্ধি করে আমদানি রপ্তানি ব্যয় কমিয়ে আনবে বলে মনে করে সংস্থাটি। বে টার্মিনাল প্রকল্পকে গেম চেঞ্জার উল্লেখ করেছেন বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ। এবার আর শুধু পণ্য ওঠানামা কিংবা জাহাজ হ্যান্ডেলিং নয়, একেবারে ল্যান্ডলর্ড বা জমিদারি প্রথায় ফিরে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। $বিলিয়ন লাভের আশায় নিজেদের ইয়ার্ড ও টার্মিনাল বিনিয়োগের জন্য দেওয়া হচ্ছে বিদেশি প্রতিষ্ঠানকে। সরকার বিদেশি প্রতিষ্ঠানগুলোকে স্বাগত জানালেও বন্দর পরিচালনায় দেশি বিনিয়োগকারীদের সমান সুযোগ দেওয়ার দাবি ব্যবসায়ী নেতাদের। সাক্ষরটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বঙ্গোপসাগরের মোহনা ঘেঁষে গড়ে ওঠা পতেঙ্গা কন্টেনার টার্মিনালে ভিড়ছে বিদেশি জাহাজ, চলছে জাহাজে কন্টেনার উঠানামাও। প্রথমবারের মতো বিদেশি প্রতিষ্ঠান হিসেবে এই কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে। যতগুলো বড় বড় শিপিং লাইন আছে, টার্মিনাল অপারেটর আছে, তারা কিন্তু সকলেই এখন চট্টগ্রাম বন্দরে আগ্রহ প্রকাশ করছে। চলতি বছরে 6 থেকে 8 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে চুক্তি স্বাক্ষর করবে ডেনমার্কের মার্কসলাইন, আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড, সিঙ্গাপুরের সিঙ্গাপুর পোর্ট অথরিটি। এর আগেই চুক্তি সম্পন্ন করেছে আবুধাবি পোর্ট অথরিটি। একদিকে বিদেশি বিনিয়োগ দেশে ভালো, কিন্তু আরেকদিকে আমি মনে করি যে আমাদের বাংলাদেশি বিনিয়োগকারীরা যেখানে সুযোগ পাওয়া উচিত। শুধু পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পিসিটি নয়, বন্দরের নিউ মুরিং কন্টেনার টার্মিনাল, এনসিটি, বে টার্মিনালের 3টি টার্মিনাল লালদিয়ার চরে আসছে বিদেশি বিনিয়োগ। ব্যবসায়ীদের মতে বিদেশি প্রতিষ্ঠানের সংখ্যা বাড়তে থাকলে দেশীয় প্রতিষ্ঠানগুলো ক্ষতির মুখে পড়বে। বন্দর উন্নয়ন, বন্দরের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, টেকনোলজি আনা, সার্ভিস ভালো করার ব্যাপারে, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সব ক্ষেত্রে তারা এখানে আমাদের সাথে একসাথে কাজ করবে আমরা চাই। বর্তমানে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি এবং রপ্তানি পণ্য থেকে বছরে 70,000 কোটি টাকা শুল্ক আদায় করছে চট্টগ্রাম কাস্টম হাউস। বিদেশি বিনিয়োগ বাড়তে থাকলে কয়েক বছরের মধ্যে রাজস্ব আদায় লাখো কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশা কর্তৃপক্ষের। বে টার্মিনাল সহ এনসিটিতেও বিনিয়োগ করতে চায় বিদেশি প্রতিষ্ঠানগুলো। চট্টগ্রামের পতেঙ্গা কন্টেনার টার্মিনাল থেকে কমল দে, সময় সংবাদ। হাজারীবাগের মতো একইভাবে পরিবেশের ক্ষতি করছে পোস্তার চামড়ার আড়ত। শীঘ্রই রাজধানীর বাইরে পোস্তা থেকে চামড়ার আড়ত সরানোর সুপারিশ করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে বিএফডিসিতে কাঁচা চামড়ার ন্যায্য দাম নির্ধারণ নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় সংস্থাটির মহাপরিচালক বলেন, চামড়া সংরক্ষণে নাটোর ও চট্টগ্রামে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি তৈরি করা হবে। শনিবার সকালে বিএফডিসিতে কাঁচা চামড়ার ন্যায্য দাম নির্ধারণ নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় সরকারি দল হিসেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বিরোধী দল প্রাইম ইউনিভার্সিটি অংশগ্রহণ করে। এ সময় তারা তুলে ধরে চামড়া খাতের নানা দিক। মৌসুমী ব্যবসায়ীরা চামড়া কিনেছেন 400 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে, কিন্তু সেই চামড়া ট্যানারি মালিকরা 400 টাকাও বলছে না। চামড়া শিল্প আসলে নতুন করে কেউ বিনিয়োগে আগ্রহী হচ্ছে না। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, চামড়া নিয়ে সিন্ডিকেটকারীদের গোয়েন্দা সংস্থাকে বের করতে হবে, তা না হলে মসজিদ মাদ্রাসার এতিম ও গরিবদের হকের টাকা যাবে অন্যের পকেটে। এই যে কাঁচা চামড়ার ন্যায্য দাম পাচ্ছে না, সেটার জন্য কে দায়ন করবে? সরকারি ব্যবস্থাপনা না ট্যানারি মালিকরা? এই দায়ের যে একটি পাল্টাপাল্টি অভিযোগ, সেই অভিযোগতে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। প্রধান অতিথির বক্তব্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সরকারি ও বেসরকারি খাত একসঙ্গে কাজ করলে আরএমজি খাত থেকেও এগিয়ে যেতে পারে চামড়া খাত। চামড়া প্রসেসের জন্য যে লবণটা, সেটাও কিন্তু আমরা তৈরি করি। লেবারটা, সেই লেবারটা কিন্তু আমাদের শ্রম। সত্যিকার অর্থে ওই ভাবে এক্সপোর্ট করতে পারতাম, তাহলে একদিন আমার মনে হয় যে আরএমজি কে এক্সিড করে যাওয়ার মতো একটি অবস্থায় চামড়া শিল্পটাকে আমরা করতে পারি। মহাপরিচালক আরো বলেন, চামড়া ব্যবসায়ীরা পূর্বের ব্যাংক ঋণ পরিশোধ করতে পারে না বলেই পরবর্তী বছরে নতুন ঋণ পায় না। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দ্বিতীয় ধাপে করালো ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। 1,40,00,000 ভোট পেয়ে প্রথম ধাপে এগিয়ে আছেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান, আর 95 লাখ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে খামেনি ঘনিষ্ঠ কট্টরপন্থী সাইদ জালেলি।
এদিকে শনিবার দেশটির সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে ব্যালট বাক্স বহনকারী গাড়িতে সন্ত্রাসী হামলায় 2 নিরাপত্তাকর্মী নিহত হন। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ম্যারাথন ভোট গ্রহণের পর শেষ হলো গণনা। ফলাফলে কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ভোট গড়ালো দ্বিতীয় ধাপে। 1,40,00,000 ভোট পেয়ে এগিয়ে আছেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান, আর 95 লাখ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ কট্টরপন্থী সাইদ জালিলি। তাদের কেউই 50% ভোট নিশ্চিত করতে না পারায় আগামী 5 জুলাই দ্বিতীয় দফার মুখোমুখি হবেন এই দুই নেতা। শুক্রবার অনুষ্ঠিত হওয়া নির্বাচনে আশানুরূপ ভোট পড়েনি। ইতিহাসে সবচেয়ে কম ভোটের রেকর্ড গড়েছে দেশটি, এমনটাই জানিয়েছেন ইরানের নির্বাচন কমিশনের মুখপাত্র। তিনি বলেন, চলতি বছর ভোট পড়েছে মাত্র 40%, ভেঙেছে 2021 সালের রেকর্ডও। কারণ সে বছর ভোট পড়েছিল 48%-এর কিছু বেশি। দেশটিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলেও শনিবার সিস্তান এবং বেলুচিস্তান প্রদেশে ব্যালট বাক্স বহনকারী গাড়িতে সন্ত্রাসী হামলার খবর পাওয়া গেছে। এতে নিরাপত্তা বাহিনীর অন্তত 2 জন প্রাণ হারিয়েছেন। গেল মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এরপর দেশটিতে ঘোষণা করা হয় নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ। সেই অনুযায়ী স্থানীয় সময় শুক্রবার সকাল 8টা থেকে শুরু হয় ভোট। স্বাভাবিক নিয়মে সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট গ্রহণের কথা থাকলেও কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়তে থাকায় 3 দফায় 2 ঘন্টা করে মোট 6 ঘন্টা সময় বাড়ানো হয়। এতে মোট 58,000 কেন্দ্রে 16 ঘন্টা সময় ধরে চলে ভোট গ্রহণ। মৌসুমী সাথী, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে জো বাইডেনের সঙ্গে প্রথম টিভি বিতর্কে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম CNN জরিপে এ তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব প্রশ্নে বাইডেনের ওপর আস্থা নেই বলেও মত দিয়েছেন জরিপে অংশ নেওয়া প্রায় 57% ভোটার। যুক্তরাষ্ট্র থেকে লস্কর মামুনের রিপোর্টে বিস্তারিত। প্রথম বিতর্কেই বাজিমাত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সিএনএনের তাৎক্ষণিক জরিপে অংশ নেয়া অধিকাংশ দর্শকের মতে জো বাইডেনের সঙ্গে বিতর্কে জয়ী হয়েছেন ট্রাম্প। জরিপ অনুযায়ী বিতর্ক দেখেছেন এমন নিবন্ধিত ভোটারের 67% বলেছেন ট্রাম্প ভালো করেছেন, আর মাত্র 33% মত দেন বাইডেনের পক্ষে। জরিপে অংশ নেয়া ভোটারদের প্রায় 57% বলেছেন যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতার প্রশ্নে বাইডেনের ওপর তাদের আস্থা নেই। এমন পরিস্থিতিতে বর্তমান প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন শেষ পর্যন্ত ভোটের লড়াই চালিয়ে যেতে পারবেন কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। বিতর্কে হেরে বাইডেনকে সরে দাঁড়াতে হলে বাইডেনের জায়গায় কাকে প্রার্থী করা হবে, সাপেক্ষ জটিল এ পদক্ষেপ আদৌ সম্ভব কিনা, এমন সব নানা জটিলতা বেশ ভাবিয়ে তুলছে সরকারি দল ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতাদের। দলীয় ও দোদুল্যমান উভয় ভোটারের জন্য বাইডেনের বয়সকে বড় উদ্বেগের বিষয় হিসেবে দেখছেন ডেমোক্রেটিক পার্টির ভোট কৌশলী ও বারাক ওবামার নির্বাচনী প্রচারের কর্মকর্তা ডেভিড প্লোব। বিতর্কে বাইডেনের দুর্বলতার কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও বাইডেনের রানিং মেট কামালা হ্যারিসও। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। কুয়েতে বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে একটি হোটেলে আওয়ামী লীগ কুয়েত শাখার উদ্যোগে আলোচনা সভা হয়। আওয়ামী লীগ কুয়েতের সভাপতি হোসেন আহমদ আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে প্রবাসী ও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান করেন বক্তারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। একই দিনে রাজপথে বিএনপি আওয়ামী লীগ বেগম জিয়াকে আটকে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ। আন্দোলনে দাবি আদায়ের হুঁশিয়ারি, বিচলিত নয় সরকার, সহিংসতা করলেই জবাব। এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারি সিদ্ধান্তের সুফল শীঘ্রই বাজারে মিলবে। সংসদে প্রধানমন্ত্রী বললেন, প্রস্তাবিত বাজেটের মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। এ ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।